20টা 4 কলম, ওরে বাবা রে বাবা, বিশাল কলম, দেখি বিশাল কলম। ঠিক আছে না, একটু সরি, কিছুটা তো ভাজ করতে হবে তাই না, ভাজ না করলে পড়বো কেন। তো যাই হোক, পড়তেছি আমি, হ্যাঁ আমি পড়তেছি, আপনারা খালি শুনেন। ছবি তো দেখার দরকার নাই, এখানে ছবি আর কিছু নাই, ছবি যা দেখার দেখছেন। ঠিক আছে না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, দেশকে স্বজনতোষী পুঁজিবাদের কবলে ফেলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের মাধ্যমে ব্যাংক লুটের সুযোগ দেওয়া, আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সহ বিস্তৃত অভিযোগ রয়েছে। এসবের বিপরীতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে, কিন্তু শেষ সময়ে অর্থনীতিকেও সরকার সংকটে ফেলেছিল। ঠিক আছে, শেষ সময়ে তারা অর্থনৈতিক উন্নয়নকেও ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নকে। কিন্তু এত কিছুর পরে অর্থনৈতিককেও তারা সংকটে ফেলেছিল। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ যেটাকে বলা হয়, সেটা কমে গেছে। খেলাপি ঋণ ব্যাপক হারে বেড়ে গেছে। দ্রব্যমূল্য সীমিত আয়ের মানুষ নাগাল ছাড়া হয়ে গেছে। দেশের মানুষের এসব সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের মুখে উপহাস শোনা যেত। কেউ কেউ বলতেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মনে করেন, আমি দ্রুত বলে পড়ার চেষ্টা করতেছি, দেখা যাক আল্লাহ আমাকে কতটুকু তৌফিক দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, সমাজের সব শ্রেণী ও পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। সেটা বহিঃপ্রকাশ ছিল শুধু সময়ের অপেক্ষা। উপলক্ষ তৈরি করে দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এর আগে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট, যাকে মূল্য সংযোজন কর আন্দোলন 2015-এ যার লক্ষণ দেখা দিচ্ছিল। দেখা গিয়েছিল তাই না, মূল্য সংযোজন কর এবং সড়ক আন্দোলন হয়েছিল তার কাছাকাছি সময়ে, যেটা 2015 সালে হয়েছিল। ভ্যাটের আন্দোলনটা মেবি 2015 সালে হয়েছিল, আর সড়ক আন্দোলন হয়তো ওই সময় হয়েছিল বা হয়েছিল আর কি, মানে এই সরকারের আমলেই হয়েছিল, এটা তো কোনো সন্দেহ নেই। কোটা সংস্কার আন্দোলন লাগাতারভাবে শুরু হয় গত 1 জুলাই। 14 জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার রাজাকার সংক্রান্ত এক বক্তব্য ও শিক্ষার্থীদের দাবিকে তারা কী করে, আইন আদালতে চক্করে ফেলার পর তার মুখোমুখি দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। বাংলাদেশে বিগত 15.5 বছরে শেখ হাসিনাকে, বিশাল একটা কলাম, তারপর আমি চেষ্টা করতেছি দ্রুত পড়ার। ঠিক আছে, হয়তো এক্সপ্রেশন কম হবে, কিন্তু আপনারা একটু বুঝে নেন যারা আমার বক্তব্য দেখবেন শুনবেন। বিগত 15.5 বছর ধরে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলার কেউ সাহস পায়নি। আমি যা পড়তেছি সেটা হলো প্রথম আলো, বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম, 1 নম্বর গণমাধ্যম প্রথম আলো, এর থেকে পড়তেছি আমি। আচ্ছা, কিন্তু 15 বছরে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ পায় নাই। নিবর্তনমূলক আইন, গুম, গ্রেফতার, হয়রানি ও চাপের মুখে নাগরিক সমাজ ও গণমাধ্যম ছিল কোণঠাসা। কোণঠাসা ছিল কি, একদম জিরো ছিল। এই প্রথম শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, স্লোগান দিলেন, শুরু হলো কোটা সংস্কার আন্দোলনের নতুন যাত্রা। 15 জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভের দিন। ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে। ওই দিন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, তারা প্রস্তুত। এরপরই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ব্যাপকভাবে হামলা চালায়। দফায় দফায় ছাত্রীদেরও ধরে পেটানো হয়। ছাত্রীদের মাইন্ডেড গুলি করা হয় শিক্ষার্থীদের লক্ষ্য করে। 17 জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আমি একটা খবর পেয়েছিলাম, আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের নেতার ছেলে মেয়েদেরকেই মারছে, তাও বা বড় নেতা। এক বড় নেতা হয়তো হয়তো একজন ছোটো নেতা তার পাওয়ার বেশি, একজন বড় নেতার ছেলে মেয়েকে মারছে, এমনও হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে কাছ থেকে গুলি করে খুন করে পুলিশ। 17 জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই ভিডিও চিত্রই কাজ করেছে বারুদে একটি দেশালয় কাঠির মতো। এরপর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়, স্লোগান দেওয়া হয় এই বলে, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি, গুলি কর। সত্যিই গুলি করা হবে তা হয়তো ভাবতে পারেননি বিক্ষোভকারীরা, সাধারণ মানুষও ভাবতে পারেননি। দূর, এটা না ভাবার কী আছে? আমি তো তাকার বললাম না, আমি তো, ওরা যদি মনে করে যে একবার যদি টিকার চাপ দেওয়া পায়, এক টিকারে যদি মানুষকে মেরে ফেলার চান্স পায়, সেটাও তারা নেবে। সাধারণ মানুষ ভাবতেও পারেননি কয়েকদিনেই 200 জনের বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মেরে ফেলা হবে। কেউ হয়তো ভাবতেও পারেনি যে ঘরের মধ্যে থাকা শিশুরা, ছাদে থাকা কিশোরী, বারান্দায় থাকা মানুষ গুলিতে নিহত হবেন। যদিও 19 জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, শুট অন সাইট, দেখামাত্র গুলির নির্দেশ করা হলো। বাংলাদেশে যা কখনো হয় না তাই হলো। বিপুল সংখ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে মারা হলো, কলেজ ছাত্রীদের গুলি করে মারা হলো, স্কুল ছাত্রীদের উপর গুলি করে মারা। মায়েরা কাঁদলেন, বাবারা কাঁদলেন, সহপাঠীরা কাঁদলেন, কবে ফুসল দেশ একে একে। আমি একটা কথা বলে রাখি, আমার একজন ভক্ত মারা গেছেন, আমাকে সে দেখলেই সালাম দিত, ছোটো ভাই। আমি তার মৃত্যুতে সবচেয়ে বেশি এবং মুগ্ধ। সেই সাথে এদের দুজনের মৃত্যু, তারপরে আরও অনেক আছে, তাদের মৃত্যু আমাকে নাড়া দিয়েছে, আমাকে মানে সাদ মোহাম্মদ ওয়ালিউল্লাহকে। এটা কখনোই আমি ভাবতেই পারি নাই এই যে এগুলো হবে। মুগ্ধ। আর আমার হলো মাহমুদুর রহমান সৈকতের নাম অনেকে জেনে থাকবেন। সেই সৈকত আমাদের বাসার পিছনের গলিতে, ওই মেইন রোডের থেকে 3-4টা বাড়ির মধ্যেই থাকে, 3 থেকে 5টা ইয়ের মধ্যেই থাকে, আমাদের ঠিক পিছনের লাইনে। তো বৈষম্য ছাত্র আন্দোলন 9 দফা দাবি জানিয়েছিলেন, সেই দাবি পূরণের বদলে গেছে বেছে নেওয়া হয় নির্যাতন ও গণগ্রেপ্তারের পুরনো পথ, যা শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে 15 বছর ধরে প্রয়োগ করেছেন। গত কয়েকদিনের মধ্যে 10,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। বাদ যায়নি এসএসসি পরীক্ষার্থীরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এই ফাঁকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে একটু জানা হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারা দিয়েছিল? মূলত 1 নম্বরে নাহিদ ইসলাম, সবাই চেনেন। সার্জিস আলম সেকেন্ড ইন হ্যান্ড, থার্ড ইন হ্যান্ড হলো হাসনাত আবদুল্লাহ, তারপর হলো আসিফ মাহমুদ, তারপর আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম, একমাত্র নারী সমন্বয়ক সে। এই 5 জন হলো গিয়ে আমাদের মূল কাণ্ডারি বৈষম্য ছাত্র আন্দোলনের। এই হলো গিয়ে 5 জন, না 1 2 3 4 5 6 7 জন। হ্যাঁ, 1 2 3 4 5 না 6 জন, যাই হোক আরও আছে। আমার একটা বড় ভাইও আছে এর মধ্যে, নামটা না নিলাম। আটকে রাখা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়। সেখান থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা দেওয়া হয়। ঠিক আছে, বাকিটার পরে ভিডিওতে দিচ্ছি।